স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। পাওনা টাকা আদায়ে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এরা ৪ বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার কর্মী। বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, প্রায় ৫ বছর আগে কোভিড-১৯-এর সময় লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩ মাসের বকেয়া বেতন, আর্ন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, ডিইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। চাকরি করছি, আমাদের পাওনা দেনা দেয়া হয়নি। ৪ বছর ধরে আমাদের ঘোরাচ্ছে, আমাদের বারবার ডেট দিচ্ছে, বারবার ঘুরে যাচ্ছি। নেনিতে চাকরি করছি অনেক বছর, এখন নেনি বিক্রি হয়ে গেছে, এখন ব্যবসা আমাদের টাকা দিচ্ছে না। ব্যবসা চেয়ারম্যান এখানে এসে আমাদেরকে বলবে যে 30 তারিখ আপনাদেরকে টাকা দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত বলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। নবীনগর চন্দ্রা সড়কে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। হালিম, চন্দ্রা নবীনগরের সড়কে যানবাহন চলাচল কি শুরু হয়েছে? আর শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষ বা পুলিশের বক্তব্যই বাকি? হ্যাঁ তৌসিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি যেটি ঢাকা আপনাকে একটু দেখাতে চাই। এই হোটেলের সামনে এখন সেনাবাহিনী এই শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছে। তারা আরো 1.5 মাস তারা কিন্তু বেতন দেওয়ার জন্য একটা সময় নাম হচ্ছে লেনি ফ্যাশন। লেনি চলে গেছে। আসলে আমাদের যে গত 2 মাস একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটটা তো আমরা দেয়নি, ব্যবসা দিয়েছে। ব্যবসার ব্যর্থতা এলেনি 7.5 পরিমাণের মধ্যে কি এই বেতনটা কি সবাই ভাগ করে নিবে? আমরা 5 মাস নিয়েছি, এখন আর 30 তারিখ 31 তারিখ হতে পারবে না, পাবে না। এপারানো বন্ধ করতে হবে, এপারানো বন্ধ করতে হবে। শ্রমিকের টাকা না দিয়ে এপারে চালাতে পারবে না, এপারে 31 তারিখ হবে না। আমাদের যে শ্রমিক আইনটা আছে, আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে রাস্তার মতো অনুসরণ করব। সাভার থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ জন সদস্য চট্টগ্রাম ছেড়েছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। শান্তি মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করার কথা রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা ব্যানকন 14 এর নৌ সদস্যরা আগামী 27 নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। নতুন যোগ দেওয়া নৌবাহিনীর সদস্যরা ব্যানকন 15-তে স্থলাভিষিক্ত হবেন। শান্তি মিশনে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ঢাকা মহানগর পুলিশ জানায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে, সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে। সোমবার বিকেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। জামালপুরে বেড়েছে ঝিঙ্গা, শিম, করলা, চিচিঙ্গা, টমেটো, ধুন্দল, কপি, কুমড়া ও লাউ সহ বিভিন্ন সবজির চাষ।
আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরে আগাম জাতের উচ্চ ফলনশীল সবজির বেশ ভালো ফলন হয়েছে। বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা। কৃষকরা জানান, এবছর তাপমাত্রা সহনশীল থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তেমন হয়নি, আর সেচ কম লাগায় অল্প খরচেই সবজির উৎপাদন হয়েছে। বৃষ্টি পরে যা লাগাইছি আসলে বাম্পার ফলন হয়েছে। খেতে চাহিদা ক্ষেত থেকে নিয়ে যাইতেছে চাহিদা বেশি, দামও বেশি, এই কারণে আমরা বাম্পার এখন দাম পাইছি। করলা, গুটি করলা 2700 টাকা মন বিক্রি করা যায়, আর ঝিঙ্গা 1000 টাকা মন, পটল 1200 টাকা মন আমরা বিক্রি করতেছি। এবার ফলন ভালো হয়েছে, দামও ভালো হয়েছে। 10টা 11টা 12টা একটা মধ্যে সমস্ত মাল বেচা কেনা হয়। এখান থেকে আমরা 3 টাকা মাল কিনে পাঠাইতেছি। এই 2-3টার মধ্যে আর কি আমরা গাড়ি লুটতে সাইড পারি। সাইড দিলে মনে করেন যে ঢাকার দিকে রওনা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, কৃষকের পাশে থেকে তারা সবসময় সহযোগিতা দিয়ে আসছেন। বেগুন, টমেটো, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, মূলা বিভিন্ন সবজির আগাম উৎপাদনে কৃষকরা বেশ আগ্রহী। এই জেলা থেকে উৎপাদিত পণ্য জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ অন্যান্য জেলাতে দ্রুত সরবরাহ করে থাকে। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ সবজি চাষিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চলতি মৌসুমে জামালপুর জেলায় 17,250 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,53,000 মেট্রিক টনের বেশি। দীপ্ত বার্তা কক্ষ। শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহে নওগাঁর গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে থাকায় রস উৎপাদনের প্রভাব পড়তে পারে বলে জানান তারা। প্রকৃতির পালাবদলে আসছে শীত, এরই মধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন গাছিরা। নওগাঁর বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। গাছ প্রতি 2 কেজি করে গুড় দিয়ে। শীত মানেই খেজুরের রস ও রসের পিঠা, পুলি, গুড়, কত কি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। দিন দিন গাছ হারা যাচ্ছে, অল্প বয়সের গাছ লাগাচ্ছে, এই কারণেই সে গাছটা নষ্ট হয়ে যায়। আরো গাছ লাগানো উচিত, লাগালে আরো রস বেশি হবে, পিঠা আরো বেশি খাওয়া হবে। খেজুর গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা পুনর্নির্মাণের কারণে রাস্তার খেজুর গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর জমির বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে অনেক খেজুর গাছ কৃষক কর্তন করে ফেলছে। তারপরে আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি, ফল আসার আগে একবার সার প্রদান এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। তিনি জানান, খেজুরের রস ও ফল দুটি বাণিজ্যিকভাবে চাহিদা দিন দিন বাড়ছে। দীপ্ত বার্তা কক্ষ। কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকার লেডিস ক্লাবে। সারা দেশের কেবল অপারেটররা এতে অংশগ্রহণ করেন। সভায় কোঅপ সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল জানান, বৈষম্য দূর করার এই সময়ে কেবল অপারেটরদের সাথেই সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। তিনি বলেন, OTT প্ল্যাটফর্ম ও IPTVর বিরুদ্ধে BTRC ব্যবস্থা না নিলে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিঙ্ক করা হবে না। আগামী 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট ধারা বাতিল সহ 5 দফা দাবি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোঅপের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা SM আনোয়ার পারভেজ সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। দেশে বাইরের খবর। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
পিটিআইয়ের ডাকা সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে দলে দলে রাজধানী ইসলামাবাদে যাওয়ার চেষ্টা করছেন পিটিআই কর্মীরা। জনস্রোতের জোয়ারে ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের 5 এমপি সহ 4000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতায় 4 জন প্যারাট্রুপার ও 1 জন বেসামরিক ব্যক্তির প্রাণ গেছে। এদিকে লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায় আগামী 36 ঘন্টার মধ্যে এ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে পারে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিদ্যমান পরিকল্পনার অধীনে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন। প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান ঘটানো হবে। এদিকে গেল 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 31 জন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বিলুপ্তির হুমকিতে আছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। এই তালিকা দিন দিন বড় হচ্ছে। বিজ্ঞানীরা সেই তালিকায় বিভিন্ন ধরনের প্রবালের অবস্থা সম্পর্কে শঙ্কার তথ্য দিয়েছেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তিতে। এছাড়াও বলা হয়েছিল, গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে 2050 সাল থেকে 2100 সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা এবং প্রতি 5 বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা। কিন্তু সবাই যেন বেমালুম তা ভুলে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্তির হুমকিতে আছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। বিজ্ঞানীরা সেই তালিকায় বিভিন্ন ধরনের প্রবালের অবস্থা সম্পর্কে শঙ্কার তথ্য দিয়েছেন। তাদের মতে বিশ্বের 40% বেশি প্রবালের বাসস্থান ও বাস্তুতন্ত্র তীব্র হুমকির সম্মুখীন হচ্ছে। নতুন গবেষণা অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রবাল প্রাচীরের একটি বড় অংশ বেঁচে থাকবে কিনা তার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিসিস অনুসারে বিশ্বব্যাপী রিফ ব্লিডিং প্রবাল প্রজাতির প্রায় 40% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন প্রজাতির প্রবালের প্রধান হুমকি হল ব্লিচিং, তেল দূষণ ও বিভিন্ন রোগের প্রভাব। অন্যান্য হুমকির মধ্যে রয়েছে মাছ ধরা, গভীর সমুদ্রে খনন, তেল ও গ্যাসের জন্য খনন বা গভীর সমুদ্রে স্থাপন করার মতো কার্যক্রম, যা প্রবালদের বাস্তুতন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করেছে। IUCN 2008 সালে 892টি উষ্ণ পানির রিফ ব্লিডিং প্রবাল প্রজাতির অবস্থা বর্ণনা করে। তখন প্রায় 1/3 প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে ছিল। সাম্প্রতিক সময় উষ্ণায়নের ঘটনা ও ব্লিচিং এর কারণে ঝুঁকি বাড়ছে। বিজ্ঞানীদের মতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বড় ভূমিকা রাখতে পারে প্রবাল প্রাচীর। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজ্ঞানীরা। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।